হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আমি সুমাইয়া। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সবার জন্য অনেক ভালোবাসা রইল বন্ধুরা। গতকাল সন্ধ্যা থেকে ভিডিওটি স্টার্ট করছি। দুপুরবেলা বাইরে থেকে ফেরার সময় কলিজা সিঙ্গারা আর পুরি নিয়ে এসেছিলাম, তার সাথে আমার জন্য চা, বাবুর জন্য ট্যাং আর ওর বাবার জন্য লেবু শরবত করেছি, আর ওদের শরবতে ভুসি মিক্সড করে দিয়েছিলাম। এরপরে রাত 8টার দিকে দ্রুত ডিনারটা কমপ্লিট করে বাবুকে ঘুমও দিয়ে দিয়েছি। আর ডিনারের আয়োজনও সামান্যই ছিল, ডাল আর ভাত। তো ভাবলাম দেরি না করে বাবুকে খাইয়ে শুয়ে দিয়ে আমরা একটু ফ্রি হয়ে যাই, ফ্রি হয়ে আমাদের অন্যান্য কাজগুলো গুছিয়ে নেব। ওদিকে টিভিতে ক্রিকেট খেলা চলছিল, আর হাজব্যান্ড ক্রিকেট খেলার ভীষণ ভক্ত, শুধু বললে ভুল হবে, ও কিন্তু ক্রিকেট আরও খেলতে ভীষণ পছন্দ করে। তবে আসলে একটা সময় ছিল বাবা মারা কিন্তু বাচ্চাদের পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কিছু হওয়ার কথা চিন্তাও করতে পারতো না। আর আমরা সেই ধরনের পরিবারে এবং পরিবেশে বড় হয়েছি, যার জন্য আমাদের ক্রিকেটার বা অন্য কিছু হওয়ার যে অপশনগুলো সেগুলো আমাদের বাবা মা একেবারেই মেনে নিতে পারেনি। যার জন্য খুব ভালো খেলোয়াড় থাকা সত্ত্বেও ওর লাইফে আসলে ক্রিকেটার হয়ে ওঠা হয়নি। তবে এখনও দেখে, খুব বড় অনুরাগী আর কি ক্রিকেটের। তো গত রাত্রে আমাদের ব্যাগে সব ওই গুছিয়েছিল, ওরটা গোছানো হয়ে গেলে বাবুর আর আমার কাপড়গুলো ও গুছিয়ে দিয়েছে, আমি জাস্ট বের করে করে দিচ্ছিলাম। আর এটা সম্ভব হয়েছে হোম মেকার মুন্না ব্লগের মুন্নি আপুর কারণে। মুন্নি আপু প্রায়ই আমাদের সাথে শেয়ার করে যে খান সাহেব তাকে হেল্প করছে, তো ভাইয়া যে তাকে হেল্প করে এগুলো আমি মাঝে মধ্যে ওকে দেখাই। আর বলতে বলতে না ও আর কি দেখছি যে ইদানিং টুকটাক আমার কাজে হেল্প করছে, এগিয়ে আসছে। আসলে ছোটোবেলা থেকে ওর বাবা নেই, ও তো আর জানে না যে একজন বাবা বা একজন হাজব্যান্ড কিভাবে টেক কেয়ার করে। ও ওর মতোই থাকে, এখন এদিক সেদিক থেকে বিভিন্নভাবে শিখছে আর কি দিনে দিনে। তো আসলে এসব নিয়ে আমার কোনো আক্ষেপ বা আফসোস কখনো কাজও করে না, যে যাই হোক প্রত্যেকেই আলাদা, যার যার মতো থাকে। আর আমার হাজব্যান্ড আর আমি দুজনে প্রায় সমবয়সী, আমাদের মধ্যে সম্পর্কটা হাজব্যান্ড ওয়াইফের থেকে বন্ধুর বেশি। তো আমরা দুজনের সাথে অনেক কথাই আর কি শেয়ার করি। আচ্ছা, সেসব কথা তোমাদের সাথে বলবো একসময় আস্তে আস্তে। আর আজকে ভোরবেলা আমি চলে এসেছি স্টেশনে, আর আমাদের সাথে প্রচুর আম রয়েছে। আমরা নিজেরাও কিছু আম কিনেছিলাম, তারপরে আবার আমার বোনের শাশুড়ি আম্মু, তার বাসাও কিন্তু আমার বাসার খুব কাছে। যারা পুরনো বন্ধু তারা জানো, আর যারা নতুন বন্ধু তাদের সাথে আমি ঈদের পরে শেয়ার করব, কারণ ঈদের পরে আমি আন্টির বাসায় একদিন দেখা করতে বেড়াতে যাব ইনশাল্লাহ। সেই দিন তোমাদের সাথে আমার ছোটো বোনের শাশুড়ি আম্মুর ফ্যামিলি, বাসা, বাড়িঘর একটু শেয়ার করে দিব। আর জানোই তো যে আমার বোন তো প্রবাসী, দেশে থাকে না। বোন জামাই কিন্তু নেই, কিন্তু বোনের শাশুড়ি আম্মু আমাদেরকে 1 কার্টন আম ধরে দিয়েছে, তার সাথে আমরাও আম কিনেছিলাম। এখন এত সব আম নিয়ে আমার হাজব্যান্ড আগে একজন কুলি ঠিক করে ট্রলিতে তুলে সেগুলো নিয়ে এগিয়ে চলে গেছে সামনে। আমি মেয়ের জন্য চিপস কিনছিলাম, এগুলো করতে আমাদের একটু দেরি হলো। আর যেহেতু ট্রেনটা 20 মিনিট লেট, এই কারণে আমরাও একটু আরামসে ঘুরে ঘুরে ভিডিও করে তোমাদের সাথে স্টেশনটা শেয়ারও করলাম। আমাদের দেশে ছেলের শ্বশুর বাড়িতে আমের কার্টুন, ঝুড়ি বা ফল এই ধরনের কোনো সামগ্রী দিয়ে পাঠানোর রেওয়াজ বা নীতি একেবারে প্রচলিত নয় বললেই চলে। আলহামদুলিল্লাহ যে আমার শাশুড়ি আম্মু এবং আমার ছোটো বোনের শাশুড়ি আম্মু দুজনই প্রতি আমের সিজনে আমার আব্বু আম্মুর জন্য এত আম দিয়ে পাঠাতেন যে সেটা আসলে বললেও মানে আজকে খারাপ লাগবে যে এই পরিমাণ আম তারা দিয়ে পাঠান। কিন্তু এই দিক থেকে আমরা দুই বোনই ভীষণভাবে আমাদের শাশুড়ি আম্মুদের প্রতি মানে এতটাই সন্তুষ্ট। আর আমি তো এখন আম কম কিনতে বলি হাজব্যান্ডকে, কারণ বাবা মার দুজনের ডায়াবেটিস, আর এটা আমের রাজ্যের আম, মনে রাখতে হবে প্রচুর মিষ্টি হয়, যেটা ডায়াবেটিস রুগীদের একেবারেই চলে না। তো আমার হাজব্যান্ডই মুখটা একটু কালো করে ফেলে যে এত কম আম নিব, কেন কম নিব, আব্বু তো আম খেতে ভালোবাসে। মানে এখানে আসলে মন্তব্য করাটাও মানে তাদেরকে ছোট করা হয়ে যাবে। তো এটা আলহামদুলিল্লাহ বলবো। আর আশা করব যে বাদবাকি আরও যারা দেখছেন তাদেরও যদি কারো ঘরে পুত্রবধূ থাকে তাদের প্রতি সহানুভূতিশীল হবেন। আমাদের ট্রেন চলে এসেছে, আর আমি ট্রেনটা খুব ভালো করে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ঢাকা থেকে এই ট্রেন যোগে রাজশাহী স্টেশনে এসে নামলেও আমার বাসায় খুব সহজেই যেতে পারবে, কারণ স্টেশন থেকে আমার বাসা খুব বেশি কিন্তু দূরে নয়। তো ট্রেনের গায়ে ট্রেনের নামটা কিন্তু লেখাই আছে। এটা এক এক সময় এক এক নামে টিকিট সেল হয়, তোমরা একটু টিকিট কেনার সময় জেনে নিবে। এটার নামগুলো তো আমি দেখিয়ে দিলাম ক্যামেরাতে, তারপর কে কতটুকু বুঝলে জানি না। তবে আমি এখন সিল্ক সিটির টিকিট কেটেছি, এটা এখন সিল্ক সিটি হিসেবে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। হয়তোবা ওখান থেকে ব্যাক করবে যেটা, তখন সেটা ধূমকেতু নামে ফেরত আসবে।
আরও পদ্মা, আরও কী যেন মানে গায়ে লেখা ছিল আর কি। আর আমি খুব একটা ভালো সিট পাইনি, মানে প্রচুর ভিড়, টিকিটের ভীষণ চাপ। আমি বগি মানে নন এসি বগির পেয়েছি, তাও যে পেয়েছি এত যুদ্ধ করে, কারণ আমার মনে হয় কি ঈদের আগে আগে যে আমার বোধহয় টিকিটের অভাবে বাড়ি যাওয়াই হবে না। আর আমরা যারা মাঝ পথে নেমে যাব, মানে একদম লাস্ট পয়েন্টে ডেস্টিনেশনে নামলে একটু সুবিধা, কিন্তু মাঝ রাস্তায় যখন নামতে হয় তখন ভীষণ গ্যাদারিং হয়। এই মিডিলের বগিগুলোতে, নন এসিগুলোতে খুব সমস্যা হয় ওঠানামা করা, কারণ একদিকে মানুষ ওঠে, অন্যদিকে মানুষ নামে, এত ঠেলাঠেলি ধাক্কাধাক্কি, আমার মেয়েও অস্থির হয়ে যায়, এগুলো একেবারে পারে না। আর ওর বাবাও তো মানে ভীষণ বিব্রত বোধ করে আর কি ভিড়ভাট্টার মধ্যে যেতে। এখন বাংলাদেশে যখন জন্মেছি এইসব নিয়েই আমাদেরকে বেঁচে থাকতে হবে, এইভাবেই এগিয়ে যেতে হবে, নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে। আর এসি বগিগুলোতে তবু একটু সুবিধা, এসি বগিগুলোতে না মাঝপথের যে স্টপেজগুলো এগুলোতে খুব একটা বেশি ওঠানামা করে না, হয়তো 1-2 জন, কিন্তু নন এসিগুলোতে প্রচুর মানুষ ওঠানামা করে। আর আমাদের দেশটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, হয়তো অনেকের কাছাকাছি আর কি মিলে যাবে সিটির সাথে, পরিবেশের সাথে, কারণ আশেপাশে এরকম যে দেশগুলো রয়েছে তাদেরও তো এরকমই পরিবেশ। তবে উত্তরাঞ্চলের একটা কথা বলে রাখি, আমি তো উত্তরাঞ্চলে থাকি বাংলাদেশের, এখানে একটা জিনিস কি, খুব একটা শখের গাছ কেউ লাগায় না, তারা এখানে লাগাই শুধু কাজের গাছ, হয় আম কাঁঠাল লিচুর গাছ, আর না হলে মেহগনির গাছ, মানে যেটা থেকে কাঠ পাওয়া যাবে, টাকা পাওয়া যাবে, ফল ফসল পাওয়া যাবে। কারণ উত্তরাঞ্চলে কিন্তু সেভাবে কর্মক্ষেত্র নেই, এখানে সেই রকম ব্যবসা, বড় বড় চাকরি এই ধরনের কিছুই নেই। এখানে মানুষকে পরিশ্রম করে ক্ষেত খামারে কাজ করেই কিন্তু জীবিকা নির্বাহ করতে হয়। তাই এখানে মানুষ গাছ লাগালে সেটা একটু হিসাব করেই লাগায় যে সেই গাছটা থেকে আমি কি কি বেনিফিট পাবো। এবার একটু ফলনটা কমই হয়েছে, এখন পরিবেশের কারণেই সেটা বলতে হবে, কারণ আম যাও বা এসেছিল সেগুলো কিন্তু অনাবৃষ্টি এবং অতিরিক্ত গরমে নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে, আবার মিষ্টিও হয়নি, পোকাও হয়েছে, মানে অনেক রকম সমস্যা। তারপরও যেটুকু যা পাওয়া গেছে, আর রিজিকের মালিক তো আল্লাহ, তিনি যার যার রিজিকে যা লিখে রেখেছেন ততটুকুই তো সে খাবে। তবু আমরা প্রার্থনা করব আগামী বছর থেকে যেন আমাদের আমের ফলনটা ভালো হয়, গরমটা একটু কমে যায়, আমাদের পরিবেশটা যেন একটু সুস্থ থাকে, বেঁচে থাকার উপযোগী থাকে। আজকে ব্রেকফাস্টে এগরোল বানিয়েছিলাম, তো হাজব্যান্ড আর মেয়ে বাসায় খেতে পারেনি, ঘুম থেকে উঠেই তারপরে ওগুলো বক্সে নিয়ে ট্রেনে নিয়ে এসেছিলাম। তো ট্রেনে আমরা সেগুলো দিয়ে ব্রেকফাস্ট করেছি, তার সাথে চা কিনেছিলাম, চিপস, চানাচুর, এটা সেটা তো ছিলই। তো খেতে খেতে আমরা পৌঁছে গেছি আমাদের বাবার বাড়ির স্টপেজে। স্টেশনে নেমে হাজব্যান্ড গিয়েছিল একটা অটো ডাকতে, কারণ অটোওয়ালার সাহায্যে আমগুলো পরবর্তীতে গাড়িতে উঠিয়ে নিয়ে আমরা রওনা হয়ে গেছি নিজের গ্রামের বাড়ির পথে। গ্রামের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার সাথেই থেকো বন্ধুরা। আর আমি আশা করব এই যে ভয়েসের পাশাপাশি গরু, ছাগল, ভেড়া, মানুষের শোরগোল যে ডাকগুলো শুনতে পাচ্ছ, এগুলোর জন্য আমাকে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে, কারণ গ্রামের পরিবেশটাই তো কোলাহলপূর্ণ। ওই যে বলেছিলাম বাংলাদেশ আমাদেরকে মানিয়ে চলতে হবে, আমরা আসো সবাই মিলে একটু মানিয়েই চলি। আর ওয়াচ টাইমের বিষয়ে, হ্যাঁ, আজকে ফজর থেকে আমি আমার বন্ধুদের কিন্তু ফুল ওয়াচ করে দিয়েছি। কমেন্টটা হয়তো বড় করে করতে পারিনি, কারণ আমি এগরোল বানাচ্ছিলাম, নিজে রেডি হচ্ছিলাম, তার পাশাপাশি ওয়াচ করে দিয়েছি। আর এইভাবেই আসো সবাই সবার পাশে থাকি, হাজার হোক বাংলাদেশ বলে কথা, নিজের দেশের সমস্ত প্রতিকূলতার সাথে লড়াই করে আমরা সবাই সবার পাশে থেকে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাব সামনে সুন্দরের দিকে ইনশাল্লাহ। ভালো থেকো সবাই, এ পর্যন্তই, টাটা।